তখনও ফোটেনি ভোরের আলো। ট্রেনের দুলুনিতে ঘুমোচ্ছে সবাই। এমনই এক ঝাপসা আলোর মাঝে ভপ করে ঢুকে পড়ে রাজ্যের কুয়াশা। হাড় জিরজিরে ঠান্ডার মাঝে হঠাৎ পাওয়া কুয়াশায় কেঁপে ওঠে ট্রেনের যাত্রীরা। 2 সিটে হাত পা গুটিয়ে ঘুমাচ্ছিল ত্রিদীপ কান্তি। চাদর মুড়ি দিয়ে ঘুমালেও তার মুখটা ছিল খোলা। নাকে সর্দি থাকায় মুখ দিয়ে দম ছাড়ছিল হাঁ করে। এমনই পরিস্থিতিতে ঠাস করে ঢুকে পড়া ঠান্ডা বাতাসে মেজাজখানা তিরিক্ষি হয়ে গলার স্বরটা কর্কশ হয়ে যায়। এমনই পরিস্থিতিতে ঠাস করে ঢুকে পড়া ঠান্ডা বাতাসে মেজাজখানা তিরিক্ষি হয়ে গলার স্বরটা কর্কশ হয়ে যায়। জানালা খুলছে কোন শালার পুত? গালি খেয়েও নির্লিপ্ত অভিক জানালাতেই বসে থাকে। সত্যি কথা বলতে কি, গালিটা ওর কানের পর্দা ভেদ করতে পারল কিনা সেটা নিয়ে বিস্তর সন্দেহ আছে। কারণ সে তখনও নির্বিকার ভাবে ক্যামেরার শাটারে ক্লিক করে একের পর এক তুলেই যাচ্ছে। সহযাত্রীরা দেখছে সেই সন্ধ্যা থেকেই অভিকের মাথাটা জানালার বাইরে। তার কোনো বিশ্রাম নেই। বার কয়েক বলে কয়ে জানালাটা বন্ধ করা গেলেও আবার যথারীতি চান্স পেলেই খুলে নেয় সে। খোলার পরপর আবারও শুরু হয় খটাখট ছবি তোলার কাজ। সন্ধ্যার ছবি, মধ্যরাতের ছবি, আর এখন তুলছে ভোরের ছবি। সারা রাত কি ঘুমায়নি ছেলেটা? ইস, কি ঠান্ডা! এই যে ভাই, জানালাটা বন্ধ করুন, বাইরের বাতাস ঢুকছে। ওহ, সরি। এবার যেন অভিক দ্রুততার সাথে রেসপন্স করলো। অতি দ্রুততার সাথে জানালাটা বন্ধ করে তাই সে চলে যায় দরজার কাছে। দরজার আশেপাশে কোনো সিট নেই বলে কেউ হয়তো বাইরের ঠান্ডা ভেতরে আসার অভিযোগটি করবে না। এখানে কেবল সমস্যা একটাই, টয়লেটটা আছে বলে গন্ধটা বারবার নাক বরাবর চলে আসে। তারপর চলন্ত ট্রেনে দরজার পাশে দাঁড়িয়ে থাকলে পড়ে যাওয়ার ভয় কাজ করে। অভিক অবশ্য বিন্দুমাত্র না ভেবে নিশ্চিন্ত মনে আবারও চোখ রাখে ক্যামেরার ভিউ ফাইন্ডারে। অভিকের মতে সন্ধ্যায় ঘরে ফেরা মানুষ, মধ্যরাতের চাঁদ আর ভোরের কুয়াশা ট্রেন থেকে এক একটা সময় এক একভাবে ধরা দেয়। ট্রেন এখন পার হচ্ছে শায়েস্তাগঞ্জ স্টেশন। ভোর বলে এখনো কোলাহল কিছুটা কম, আছে কেবল কুয়াশা মেশানো দিগন্ত বিস্তৃত সবুজ। পাহাড়ি পথে হেলে দুলে সিলেটগামী যাচ্ছে আন্তনগর পারাবত ট্রেন। হকারদের একজন দরজায় দাঁড়িয়ে অভিকের ছবি তোলা দেখে ভয় পায়। আরে ভাই, করছেন কি? পড়ে যাবেন তো। আরেকজন আবার এক কাঠি সরেস। সে বলে, এ বনের গাছে গাছে বানর আছে, হনুমান আছে, অনুমান করি বাগডাসও আছে। বলা যায় না, খামচি দিতে পারে গাল বরাবর। জানেন তো, আমার এক ভাইপো একবার এক বেড়ালের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ছিল 21 দিন এবং অবশেষে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে কোনো ক্রমে। মুরব্বি গোছের এক টিকিট চেকার কিছুটা বিরক্ত হয়ে বলে, এ যুগের ছেলেদের এই এক দোষ, কথা শোনে না। আরে এভাবে বাইরে মাথা রেখে ছবি তুললে গাছের সাথে গুঁতো খাবেন। এই যে ভাই, এই যে বাবাজি, আপনি পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়লে বদনাম হবে তো এই রেল কর্তৃপক্ষের। এই যে। নানান জন নানাভাবে অভিককে নিবৃত্ত করার চেষ্টা করে। অভিক যেন গা করে না কোনো কিছুতেই। তার বয়স অল্প আর লক্ষ্য একটাই, যে কোনো প্রকারে অদ্ভুত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশটাকে ক্যামেরাবন্দি করে রাখা। যদিও সে জানে প্রকৃতিকে যথাযথভাবে ক্যামেরাবন্দি করা মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। প্রকৃতির মধ্যে অবগাহন আর ছবির মধ্যে অবগাহন এক জিনিস নয়। তাছাড়া ক্যামেরায় যে ছবি আসে সেটা তো এক খণ্ডিত বাস্তবতা, তাই না? তবু অভিকেরা চেষ্টা চালায়, জীবনের ঝুঁকি নিয়েও তুলতে চায় জীবনের সেরা ফটোগ্রাফ। দ্রুতগামী ট্রেন পারাবতকে আজ সত্যি সত্যি এক্সপ্রেস ট্রেন বলে বোধ হচ্ছে। ট্রেনের শিডিউলে কিছু ঝামেলা হয়েছে বলে ট্রেন কয়েক ঘন্টা লেটে ছেড়েছে, তাই বোধ করি গতি বাড়িয়ে পুষিয়ে নিতে চাচ্ছে ট্রেন চালক। অভিক এখনো সেই ট্রেনের দরজায় মাথা বের করে ছবি তুলছে। শাটার স্পিডকে বাড়িয়ে দিয়ে ছবি তুলছে অভিকের ক্যামেরায়। ছবিতে উঠছে গাছ, উড়ন্ত পাখ পাখালি, জলের স্রোত, রুদ্ধশ্বাসে ছুটে চলা জংলি প্রাণী আর চা বাগান। পাহাড়ের টিলায় চা বাগানের মাঝে চা শ্রমিকের চাঁদ তোলার দৃশ্য উঠেছে খুব মনোমুগ্ধকর ভাবে।
হঠাৎ জঙ্গলের কুয়াশা ফুঁড়ে অভিকের ছবির ফ্রেমে চলে আসে ধারালো দা হাতে ছুটে আসা এক রুদ্রমূর্তিধারী যুবক। সুন্দর প্রকৃতির মাঝে যুদ্ধংদেহী যুবকের এ ছবি অভিকের প্রত্যাশিত ছিল না, কিন্তু উঠে গেল না চাইতেই। আবার কিছু বুঝে উঠবার আগেই অতি দ্রুততার সাথে অভিকের দিকে ছুটে এলো এক যুবকের ধারালো দা। মুহূর্তে কাটা পড়ল অভিকের কবজি। হাতে ধরা ক্যামেরাটি আছড়ে পড়ল রেল লাইন সংলগ্ন চা বাগানে। সাইড ব্যাগের ফিতা কাটা পড়ায় ব্যাগটিও পড়ে গেল ট্রেনের বাইরে। পুরো ঘটনাটি ঘটে যায় মুহূর্তের মধ্যে। কিছু বুঝে উঠবার আগেই ঘটে যায় এমন এক বীভৎস কাণ্ড। হতবিহ্বল হকারটি হইচই করে ডাকে সবাইকে, কে কোথায় আছেন, বাঁচান, হাইজ্যাক হইছে, হাইজ্যাক। হইচই শুনে ছুটে আসে কজন যাত্রী। কেউ কেউ বলে, আরে দূর রাখেন, ট্রেনে আবার হাইজ্যাক হয় কি করে। কেউ কেউ বলে, আহা গিয়ে তো দেখি ঘটনা। ছুটে আসা লোকজন দেখতে পায় প্রাণচঞ্চল ছেলেটি এখন আতঙ্কে কাতর, ঘটনার বিহ্বলতায় হতবাক, যন্ত্রণায় বিষাদগ্রস্ত। কাটা হাতে ফিনকি দিয়ে রক্ত ঝরছে তখনও। এক তরুণী তার গায়ের ওড়নাটা খুলে বেঁধে ফেলে অভিকের কাটা হাতটা। ট্রেন চলতে থাকে। বগির মাঝে হইচই পড়ে যায়। এখন আর ছবি নয়, ক্যামেরা নয়, অভিকের পুরো মনোযোগ তার কাটা হাতের দিকে। তরুণীর ওড়নাটি তখন রক্তে ভিজে চ্যাপা চ্যাপা। বগির দরজার আশপাশটাও ভেসে গেছে অভিকের তাজা রক্তে। ত্রিদীপ কান্তি একবার বমি করে একসাথে এত রক্ত দেখে। আতঙ্কিত হতভম্ব আর কোণঠাসা সহযাত্রীদের সবাই রক্ত দেখে রি রি করে ওঠে। কেউ কেউ মুষড়ে পড়ে স্থান ত্যাগ করে, কেউ কেউ পাল্টে ফেলে বগি। ওদিকে কবজি পর্যন্ত কাটা হাতটা কিছুক্ষণ পড়ে থাকে চা বাগানের গোড়ায়। পড়বার সময় ছিটছিট রক্তে ভিজে যায় চা গাছটি। মাটিতে পড়া অসহায় হাতটির আঙুলে ধরা একটি ডিএসএলআর ক্যামেরা। সিদ্দিক ক্যাচ ধরতে না পারায় ক্যামেরাটি পড়ে যায় নিচে। যদিও অচল হয় না ক্যামেরাটি, কেবল লেন্সের খাপে কিছু কাদা লেগে যায়। সিদ্দিক অতি দ্রুততার সাথে ক্যামেরাটি হাতে তুলে নেয়। বোনাস হিসাবে পাওয়া যাত্রীর সাইড ব্যাগটা নিতেও ভোলে না সে। তারপর শুরু হয় প্রাণপণ দৌড়। যে করে হোক দ্রুত সটকে পড়তে হবে, চলে যেতে হবে রেল পুলিশের নাগালের বাইরে। এক পর্যায়ে ক্যামেরাটা কাঁধ ব্যাগে ঢুকিয়ে ফেলে সেজে যেতে হবে গো বেচারা। ব্যাস, হয়ে গেল ইনকাম। তারপর যখন ইচ্ছা আড়ালে দাঁড়িয়ে দেখা যাবে দ্রুতগামী ট্রেনটা চলে যাওয়া। দেখা যাবে ধাবমান ট্রেনে আতঙ্কে আড়ষ্ট কতিপয় মানুষের হাজারি। কিছু দূর আসার পর সিদ্দিক বুঝতে পারে ক্যামেরার ফিতায় লেগে আছে বাড়তি কিছু। কিন্তু এ কি? এই যে সেই কাটা যাওয়া হাতটা, মুষ্টিবদ্ধ 5 আঙ্গুল তখনও ফিতাটিকে ধরে আছে খামচি দিয়ে। এতক্ষণে আঙ্গুলের রগ শিথিল হয়ে মুষ্টিটা ছুটে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। তখন কিছুটা রক্ত ঝরছে সে হাত থেকে। কাটা হাতটা ধরতে অস্বস্তি লাগে সিদ্দিকের। না ধরেও বা উপায় কি? দু একবার ক্যামেরার ফিতা ধরে ঝাঁকি দেয়, কিন্তু তবু ফিতা থেকে ছোটে না হাত। তার মনে হয়, আরে ফিতাটা কেটে দিলেই তো ল্যাঠা চুকে যায়। কিন্তু পরক্ষণে মনে পড়ে, কাটবে কি দিয়ে? দা তো পড়ে আছে রেল লাইনের পাড়ে। ওটাকে এই মুহূর্তে ফিরিয়ে আনতে যাওয়া নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবে না। এতক্ষণে নিশ্চয়ই হাত কেটে যাওয়া হাইজ্যাকারের সন্ধানে নেমে পড়েছে রেলওয়ে পুলিশ। হয়তো প্রমাণ হিসাবে দাটা পুলিশের হস্তগত হয়েও গেছে। কিন্তু ফিতাটা না কাটলে যে ব্যাগেও ঢোকানো যাচ্ছে না ক্যামেরাটা। অবশেষে সিদ্দিক হাতটা তুলে নেয়। হাতটা ধরতেই শিউরে ওঠে সিদ্দিকের হাত পা। পরক্ষণে আবার মনটা খুশিতে নেচে ওঠে, কারণ সে হাতের মধ্যম আঙ্গুলিতে একটা আংটি আছে। আরে এ যে স্বর্ণের আংটি। তবে কি ছেলেটা সম্প্রতি বিয়ের এঙ্গেজমেন্ট সেরেছে? ওকে, ওসব ভেবে কাজ নেই। এ পেশে ইমোশনের মূল্য নেই, বরং ক্ষতি। সে জানে ঘটনার পর কয়েকদিন অতিবাহিত হলে আবারও তাকে এমনই ভাবে দানব সেজে আবার দাঁড়িয়ে যেতে হবে জঙ্গলের ভেতর। আবারও দু একবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে দায়ের ধারটা পরীক্ষা করতে হবে। কিছুক্ষণ পর পর ট্রেনের অপেক্ষার সময় দেখতে হবে ডিজিটাল ঘড়িতে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে চলমান ট্রেনে থাকা যাত্রীদের দিকে। বিশেষভাবে টার্গেট করতে হবে তাদেরকে যাদের হাতে আছে মোবাইল, ক্যামেরা কিংবা মূল্যবান কোনো কিছু।
কাঁধে ঝুলে থাকা ব্যাগ কেড়ে নেওয়ার প্রয়োজনে গোটা মানুষটাকেও মেরে ফেলার মতো রিস্ক নিতে হবে। এবং আবারও ঘটনা ঘটিয়ে দিতে হবে 100 মিটার দৌড়ের প্রস্তুতি। এদিকটায় ছোট ছোট পাহাড় আছে, আছে চা বাগানের গলি খুঁজছি। সিদ্দিক এমনই এক গলিতে ঢুকে অভিকের কাটা কবজিটা নিয়ে বসে। আঙুল থেকে আংটিটা বের করে কবজিটা ফেলে দেওয়া দরকার, নইলে কাটা কবজি বয়ে বেড়ানোর দায়ে বিপদে পড়া লাগতে পারে। সিদ্দিক কবজির আঙুল ধরে অনেকক্ষণ টানাটানি করে, কিন্তু কাজ হয় না, খুলতে পারে না কোনোভাবেই। টানাটানি ঝাঁকাঝাঁকিতে কবজির কাটা অংশের জমাট রক্তে তার প্যান্টের নানান জায়গায় মেখে যায়। অবস্থা বেগতিক দেখে প্রচন্ড শীতেও ঘেমে যায় সিদ্দিক। সে বুঝতে পারে হাতের আঙ্গুলগুলো সম্ভবত ফুলে গেছে আরো, তাই বেরোচ্ছে না। কিন্তু প্যান্টে লেগে থাকা রক্ত মুছবে কি করে সে? বুদ্ধি করে চা বাগানের ধুলা মাখিয়ে দেয় রক্ত মাখা প্যান্টের নানান জায়গায়। দেখে অবস্থা আরো বেগতিক লাগছে। সে বুঝতে পারে আংটিটা বের করতে হলে কবজি থেকে আঙুলটা আলাদা করা ছাড়া উপায় নেই। তবে তো আবারও সেই দায়ের প্রয়োজন, কিন্তু কোথায় পাবে দা? অনেক ভেবেচিন্তে অভিকের কাটা কবজিটা ব্যাগের ভিতর ঢুকিয়ে আবারও হাঁটতে থাকে সিদ্দিক। নিজের মনে অস্বস্তি লাগতে থাকে প্যান্টে ধুলা লেগে থাকায়। বাজারের পথে পরিচিত দু একজন প্রশ্ন করে, কি ব্যাপার সিদ্দিক ভাই, প্যান্টে ধুলা কেন? সিদ্দিক থতমত খেয়ে বলে, ওই তো মাটিতে পিছলা খায়া পড়ছিলাম। মাটিতে পিছলা খাইলে মানুষের ধুলা লাগতে পাসার, তোমার যে লাগছে সামনের দিকে, তাছাড়া হাঁটুতে তো ধুলা নাই। আচ্ছা, ধুলা লাগছে আমার, তোমার তো চিন্তা কেন? লোকজন আর কথা বাড়ায় না। সিদ্দিক হাঁটতে থাকে। মানুষ কাটাকাটির অভ্যাস সিদ্দিকের বেশ পুরানো, কিন্তু কাটা হাত ব্যাগে করে বয়ে বেড়ানোর অভ্যাস ইতিপূর্বে নেই। যদিও পথচারীদের কেউ টেরও পাচ্ছে না ব্যাগেতে কি আছে, তবু কিছুটা অস্বস্তি তো কাজ করছেই। এদিকে পেটে প্রচন্ড খিদে থাকলেও হোটেলে ঢুকতে ইচ্ছা হচ্ছে না সিদ্দিকের। মনে হয় সারা শরীরটা যেন রক্তে মেখে আছে। গোসল করার আগ পর্যন্ত খাবার ধরাও যাবে না এই হাতে। অতঃপর মন্টু মিয়ার চায়ের দোকানে দাঁড়িয়ে ক্ষুধা নিবারণের জন্য এক নিঃশ্বাসে দুটো সাগর কলা খায়। বাড়ি এসেই নিজের ঘরের দরজা বন্ধ করে দেয় সিদ্দিক। মা মনোহরা বেগম দরজায় ধাক্কা দেয়, কি রে আইসাই দরজা বন্ধ কইরা দিলি কেন? ভাত খাইবি না সিদ্দিক? মা, রাইতে ঘুম হয় নাই, একটু ঘুমামু। এই অসময় ঘুমাবি? হ মা। তাইলে কিছু খাইয়া ঘুমা। ও ক্ষুধা নাই মা, ঘুম থাইকা উঠা গোসল কইরা পরে খাম। সিদ্দিকের মা জীবিত নেই, মারা গেছে 13 মাস হয়, কিন্তু সেই মা যেন জীবিত আছে সিদ্দিকের মনে, তাই যখন তখন হাজির হয়। সিদ্দিকের মনে ভয় মা কখন দেখে ফেলে তার এসব কাণ্ড, তাই সে বাড়ি ফিরেই দরজা বন্ধ করে রাখে। মাও আর বলে না কিছু, কেবল তার বাছার পেটে ক্ষুধা বলে ভাত খাওয়ানোর আহ্বান করে চলে যায়। সিদ্দিক হাইজ্যাক করা ব্যাগটা খুলে বের করে ডিএসএলআর ক্যামেরাটি বের করে হাত কাটা রক্তাক্ত কবজি। ব্যাগটি ওলট পালট করে দেখে সে ব্যাগে আর কিছু বাকি আছে কিনা। ঝাঁকাঝাঁকিতে বেরিয়ে আসে হাতে লেখা একটা ডায়েরি। পাশাপাশি বেরিয়ে আসে একজন বৃদ্ধ মহিলার ছবি। ছবির পেছনে লেখা, আমার মা আমার স্বর্গ। ছবিটা দেখে খারাপ লাগে সিদ্দিকের। ছবির নারীর সাথে তার মায়ের চেহারার সাদৃশ্য বেশ আছে। পরক্ষণে সিদ্দিক সামলে নেয় নিজেকে। আরে হে কি, আমি কি আবার আমার ইমোশনকে প্রশ্রয় দিচ্ছি? না 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 না, আমাকে টিকে থাকতে হলে সব সস্তা ইমোশনকে দূরে রাখতে হবে। সে তড়িঘড়ি করে খাটের নিচ থেকে মায়ের পানের বাটাটা বের করে। সেখান থেকে বের করে সুপারি কাটার শর্তাটা। কাটা কবজিটা হাতে নেয় আঙ্গুলটি থেকে আংটিটা খুলে বের করার জন্য। কাটতে গিয়েই আবার ছবিটার কথা মনে হয়। মনে হয় কি এমন ক্ষতি হয় যদি এ হাতে লেখা ডায়েরিটা পড়ে দেখি। দেখি না কেন, এই যুবকের বিষয়ে কিছুটা পড়ে। আচ্ছা, কে এই ছেলেটা, কি তার পরিচয়? সিদ্দিক পড়তে থাকে। 15 সেপ্টেম্বর
2018। মা আমার কাঁদছে। মৃত্যু পথযাত্রী মা আমার স্ত্রীকে দেখতে চায়। মায়ের এই সামান্যতম ইচ্ছাটা পূরণ করতে পারবো না? মাকে খুশি করতে বেকার হওয়া সত্ত্বেও করে ফেললাম বিয়েটা। বিয়ে করলাম তাকেই যার সাথে আমার প্রেম চলছে ক্যাম্পাস জীবনের শুরু থেকেই। নাম তার নয়নতারা। মায়ের খুব পছন্দ হলো নয়নতারাকে। নিজের বিয়ের স্মৃতি বিজড়িত অলংকার ভেঙে নয়নতারার জন্য গড়ল অলংকার। এ মুহূর্তে এ বিয়ের খবর নয়নতারার পরিবারকে জানানো সম্ভব নয় বলে আমার এঙ্গেজমেন্ট রিংটাও করা হলো মায়ের অলংকার থেকেই। একদিক থেকে মন্দ হলো না, মায়ের স্মৃতি সার্বক্ষণিকভাবে দৃশ্যমান হলো আমার আঙুলে। 18 সেপ্টেম্বর 2018। মা আরো কাহিল হয়ে গেছে আজ। তার এই যায় কি সেই যায় অবস্থা। নয়নতারা এখন সার্বক্ষণিকভাবে পাহারা দিচ্ছে মায়ের শিওর। তাকে বলা আছে সে যেন কোনোভাবেই মাকে না জানায় যে নয়নতারা আর আমরা এক ধর্মের নই, তাহলে মা খুব কষ্ট পাবেন। 19 সেপ্টেম্বর 2018। মায়ের বাড়ি মৌলভীবাজারে। তাই তার শৈশবের সকল স্মৃতি চা বাগানকে ঘিরে। যদিও বাবার সরকারি চাকরির সূত্রে তাকে দীর্ঘদিন বাস করতে হচ্ছে ঢাকার সরকারি বাসায়। বাবা অকাল প্রয়াত হওয়ায় সরকারি কোয়ার্টার ছেড়ে আমরা উঠেছি ভাড়া বাসায়, তাও সেই ঢাকাতেই। বিশেষত আমার পড়াশোনার কারণে মাকেও আর ফেরা হয়নি মৌলভীবাজার। তাই মৃত্যু পথযাত্রী মা কেবলই ঘুরে ফিরে দেখতে চায় স্মৃতিময় মৌলভীবাজার। ভেবেছিলাম মা কিছুটা সুস্থ হলে তাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু সেটা বোধহয় হচ্ছে না আর। তার মৃত্যুর আলটিমেটাম দিয়েছে ডাক্তার। মা হঠাৎ আমার হাতটা চেপে ধরে বলে, বাবা অভিক, তুই তো অনেক ভালো ছবি তুলিস। মৌলভীবাজারের কিছু ছবি তুলে আমাকে দেখাবি? ছবিগুলো ট্রেন থেকে তুললে বেশি ভালো হয়। ছোটবেলায় যে আমি মাটি থেকে ট্রেন দেখতাম, বিদায় বেলায় সেই আমি ট্রেন থেকে দেখতে চাই আমার শৈশবের মৌলভীবাজারকে। সিদ্দিকের হাত কাঁপতে থাকে গোটা শরীর। মন কাঁপতে থাকে শরীরের কম্পনে। কখন যে চোখের কোণে জল জমেছে সে জানাই না। তবে কি যে ইমোশনের ভয়ে সে পালিয়ে বেড়াতে চায় সেটি আক্রমণ করলো তাকে? সে ভাবতে থাকে হাত বিচ্ছিন্ন অভিকের কথা। ছেলেটার কি হলো তারপর? অভিকের মৃত্যু পথযাত্রী মায়েরই বা কি হলো শেষমেশ? মৃত্যুর আলটিমেটাম পাওয়ার পর কেটে গেছে 4টা দিন। আচ্ছা, উনি কি এখনো বেঁচে আছেন? এখনো কি তার শিয়রে বসে আছে পুত্রবধূ নয়নতারা? আচ্ছা, হাত কাটা স্বামীকে কিভাবে নেবে পুত্রবধূ? সমধর্মের না হয় তাদের সম্পর্কে এমনিতেই জটিলতা আসবে অনেক। সেই জটিলতার মাঝে স্বামীর হাত কাটা প্রসঙ্গ নিশ্চয়ই আরো বেদনা বাড়াবে। সিদ্দিকের ভাবনা আর এগোয় না। সিদ্দিকের মৃত মা আবারও কড়া নাড়ে বন্ধ দরজায়। বাবা রে, কান্দিস কেন রে বাসা? কই মা, কান্দি না তো। তুমি তুমি যাও, মায়ের ফাঁকি দিস না রে বাপ। আমি সব টের পাই, সব জানি আমি। কি জানো মা, কথা কও। আমি কই কি, তুই ফিরে আয় সৎ পথে। বাবা, অসৎ পথে ভালো খেয়েও শান্তি নাই, সৎ পথে না খাইয়াও শান্তি আছে ঢের। সিদ্দিক মনের খেয়ালে আবার উল্টায় ডায়েরির পাতা, পড়ে নেয় অভিকের লেখা শেষ পাতাটি। 23 সেপ্টেম্বর 2018। মা, তুমি মারা গেছো কাল। যদিও জানি মায়েরা কখনো মরে না, তারা বেঁচে থাকে সন্তানের অন্তরে। তবে এটা ঠিক, তোমাকে সশরীরে হয়তো পাওয়া যাবে না আর দেখানো হবে না আমার তোলা ফটোগ্রাফগুলো। মা, আমি তোমার সেই ব্যর্থ আর অবাধ্য সন্তান, যে তোমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতেও ব্যর্থ হয়েছে। আচ্ছা, এটা কি করে সম্ভব বলো? মৃত্যু পথযাত্রী তোমাকে হাসপাতালে রেখে আমি কি করে ছবি তুলতে বেরোই? তাই মৃত্যুর আগে দেখাতে পারলাম না তোমার শৈশবের সেই স্মৃতি বিজড়িত মৌলভীবাজারের ছবি।
তবে আজ আমি ঠিকঠাকই বেরিয়ে পড়েছি। দেখো, ইচ্ছে মতো ছবি তুলছি আর পাঠিয়ে দিচ্ছি আকাশের ঠিকানায়। এ ছবি নিশ্চয়ই দেখতে পাবে তুমি, মা। ডায়েরি রেখে ডিএসএলআর ক্যামেরাটি ওপেন করে সিদ্দিক। দেখতে থাকে মাকে দেখাবে বলে অভিকের তোলা নানা সময়ে নানা ছবি। ছেলেটা আসলেই খুব ভালো ছবি তোলে। মৌলভীবাজারের সৌন্দর্য ওর ক্যামেরাতে আসলেই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বাহ! দেখতে দেখতে ওর চোখ থমকে দাঁড়ায় একটা বিশেষ ছবিতে এসে। এটাই সম্ভবত এই ক্যামেরায় তোলা অভিকের শেষ ছবি। ছবিতে এক যুবক ধারালো দা হাতের দানবের মতো তেড়ে আসছে। সুন্দরী নিসর্গে এ কেমন বিভৎসতা! সিদ্দিক ঘৃণা মিশ্রিত থুতু ছুড়ে দেয় নিজের প্রতি। সে এতটা কুৎসিত! বুঝতে পারে তাদের মতো কিছু মানুষের কারণেই প্রকৃতি হারিয়ে ফেলে তার আসল সৌন্দর্য। আজকের গল্পের নাম কুৎসিত সুন্দর। রচনা ও নির্দেশনা জুয়েল কবির। পাঠ জিনিয়া ফেরদৌস রুনা।